যুক্তরাষ্ট্রের আকাঙ্ক্ষা বাস্তবায়নে খামেনিকে হত্যার মিশনে নেমেছে ইসরায়েল। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা এবং রাজনীতিবিদ আয়াতুল্লাহ আলী খামেনির জন্ম ১৯ এপ্রিল ১৯৩৯ সালে ইরানের মাশহাদে। তিনি ১৯৮১ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত ইরানের রাষ্ট্রপতি এবং ১৯৮৯ সাল থেকে দেশটির রাহবার বা নেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন। শিয়াদের মধ্যে উচ্চ প্রাতিষ্ঠানিক পদমর্যাদার একজন ধর্মগুরু হিসেবে খামেনিকে সাধারণত সম্মানসূচক আয়াতুল্লাহ দিয়ে সম্বোধন করা হয়। খামেনি তার উচ্চতর ধর্মীয় অধ্যয়ন শুরু করেন তৎকালীন সময়ের সবচেয়ে বিশিষ্ট শিয়া পণ্ডিতদের অধীনে, যার মধ্যে ছিলেন রুহুল্লাহ খমেনি। তিনি ১৯৬৩ সাল থেকে রাজতন্ত্রের বিরুদ্ধে বিক্ষোভে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। এ কারণে ইরানের নিরাপত্তা বাহিনী তাকে বেশ কয়েকবার কারারুদ্ধ করেছিল। এই সময় খামেনি নির্বাসিত খমেনির সাথে ঘনিষ্ঠভাবে জড়িত ছিলেন এবং ১৯৭৯ সালে ইরানে ফিরে আসার পরপরই বিপ্লবী পরিষদে যুক্ত হন। এটি ভেঙে যাওয়ার পর তিনি প্রতিরক্ষা উপমন্ত্রী এবং সুপ্রিম ডিফেন্স কাউন্সিলে খমেনির ব্যক্তিগত প্রতিনিধি নিযুক্ত হন। আয়াতুল্লাহ খামেনি বেশ কিছুদিনের জন্য ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি এর কমান্ডার ছিলেন। তিনি বৈদেশিক নীতি নিয়ে গুরুত্বপূর্ণ কাজ করেন। এছাড়া তিনি একজন গুরুত্বপূর্ণ আলোচকও ছিলেন। খামেনি শুরু থেকেই নতুন প্রজাতন্ত্রের রাজনীতি নিয়ে গবেষণা ও কাজ করেন। তিনি একই সঙ্গে ছিলেন একজন তুখোর বক্তা এবং বেলায়েতে ফকিহ বা ধর্মীয় আইনজ্ঞ। ইসলামিক রিপাবলিকান পার্টি আইআরপি প্রতিষ্ঠাতা সদস্যদের একজন ছিলেন খামেনি। ১৯৮১ সালে আইআরপির উচ্চপদস্থ কর্মকর্তাদের বিরুদ্ধে ধারাবাহিক সন্ত্রাসী বোমা হামলার একটিতে আহত হন খামেনি। একই বছর শেষের দিকে আরেকটি বিস্ফোরণে রাষ্ট্রপতি মোহাম্মদ আলী রাজা এবং আইআরপির মহাসচিবের মৃত্যু হলে আয়াতুল্লাহ আলী খামেনিকে আইআরপির মহাসচিব হিসেবে নিযুক্ত করা হয়। এর কয়েক সপ্তাহের মধ্যেই তিনি আইআরপির রাষ্ট্রপতি পদে প্রার্থী হন। উল্লেখ্য যে এই পদটি পূর্বে ধর্মীয় আইন প্রণেতাদের জন্য নিষিদ্ধ ছিল। ১৯৮১ সালের অক্টোবরে ইরানের রাষ্ট্রপতি নির্বাচিত হন আয়াতুল্লাহ আলী খামেনি। এর ৪ বছর পর ১৯৮৫ সালে পুনরায় রাষ্ট্রপতি নির্বাচিত হন এই নেতা। তার ২ মেয়াদের রাষ্ট্রপতি পদটি ছিল মূলত আনুষ্ঠানিক একটি মর্যাদাপূর্ণ পদ। এ সময় দেশের বেশিরভাগ নির্বাহী ক্ষমতা ন্যস্ত ছিল প্রধানমন্ত্রীর হাতে। এরপর বামপন্থী মজলিস বা সংসদ প্রধানমন্ত্রী পদের জন্য তাকে প্রার্থী মনোনীত করেন, তবে সেটি প্রত্যাখ্যাত হয়। পরে খমেনির অনুরোধে মীর হোসেন মুসাভিকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়। খামেনির সাথে মুসাভির তিক্ত সম্পর্কের কারণে খামেনির রাষ্ট্রপতি থাকাকালে এবং পরে রাষ্ট্রীয় বিষয়ে তাদের মধ্যে তীব্র বিরোধ দেখা দেয়। খমেনির স্বাস্থ্যের অবনতি এবং কে তার উত্তরসূরি হওয়ার যোগ্য এবং বেলায়েতে ফকিহের দৃষ্টিভঙ্গির প্রতি সহানুভূতিশীল তা স্পষ্ট না হওয়ায় ১৯৮৯ সালে তিনি সংবিধান সংশোধনের জন্য একটি কাউন্সিল নিযুক্ত করেন। জুন মাসে তার মৃত্যুর সময় পর্যন্ত এর কাজ সম্পন্ন না হওয়ায় খামেনিকে পরবর্তী রাহবার বা নেতা হিসেবে নিযুক্ত করা হয়। এ সময় আয়াতুল্লাহ আলী খামেনি দেশীয় রাজনীতিতে বিদেশি শক্তির প্রভাব রোধ করার জন্য কাজ করেন। এরই ধারাবাহিকতায় গণভোটের মাধ্যমে সংবিধান পরিবর্তন করে প্রধানমন্ত্রীর পদ বাতিল, রাষ্ট্রপতির দায়িত্বকে শক্তিশালী করা হয়। একই সঙ্গে সর্বোচ্চ নেতাকে রাজনৈতিক বিষয়ে তত্ত্বাবধান ও হস্তক্ষেপ করার জন্য উল্লেখযোগ্য ক্ষমতা প্রদান করা হয়। ৯০-এর দশকের গোড়ার দিকে হাশেমি রাফসানজানি আরেকজন বিপ্লবী ব্যক্তি যার সাথে ঘনিষ্ঠ ছিলেন আয়াতুল্লাহ খামেনি। খামেনির রক্ষণশীলতা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি গভীর অবিশ্বাসের বিরুদ্ধে মোহাম্মদ খাতামির একটি উদার এজেন্ডা ছিল এবং তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক স্থাপনের পক্ষে ছিলেন। সে কারণে সংস্কারবাদী রাষ্ট্রপতির সাথে সুসম্পর্ক গড়ে তোলেন আয়াতুল্লাহ খামেনি। ফলে ১৯৯৭ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত দায়িত্ব পালনকারী মোহাম্মদ খাতামি চাপের মুখে দায়িত্ব পালন করেন। খামেনি ২০০৫ সালের রাষ্ট্রপতি নির্বাচনে আনুষ্ঠানিকভাবে নিরপেক্ষতার কথা বলেন। তিনি রক্ষণশীল প্রার্থীদের প্রতি সূক্ষ্মভাবে সমর্থন দেখান এবং এ সময় তার আশ্চর্যজনক বিজয়ে ভূমিকা পালন করার জন্য তার পুত্র মোজদ্দার বিরুদ্ধে অভিযোগ আনা হয়। তেহরানের একজন অপেক্ষাকৃত অখ্যাত রক্ষণশীল প্রাক্তন মেয়র ছিলেন মাহমুদ আহমাদিনেজাদ। ইরানের রাষ্ট্রপতির আসনে বসার পর আহমাদিনেজাদ দেশে এবং বিদেশে বিরোধীদের প্রতি তার যুদ্ধবাজ মনোভাবের মাধ্যমে বিশেষ করে দেশের পারমাণবিক কর্মসূচির জাহির করে খামেনির কাছে নিজেকে প্রিয় করে তোলেন। তা সত্ত্বেও উভয় পক্ষ মাঝে মাঝে নিজেদের মধ্যে মতবিরোধের সম্মুখীন হয়। ২০০৯ সালের রাষ্ট্রপতি নির্বাচনের সময় খামেনির নেতৃত্ব সবচেয়ে শক্তিশালী চ্যালেঞ্জের মুখোমুখি হয়। আহমাদিনেজাদকে ৬০%-এরও বেশি ভোটে বিজয়ী ঘোষণা করা হয় এবং ফলাফলটি খামেনি দ্রুত সমর্থন করেছিলেন।
খামেনির দ্বিতীয় মেয়াদে আহমাদিনেজাদের সাথে খামেনির সম্পর্ক খারাপ হয়ে যায়। ধারণা করা হয় যে আহমাদিনেজাদ ধর্মীয় প্রতিষ্ঠানের কাছ থেকে ক্ষমতা কেড়ে নেয়ার চেষ্টা করেছিলেন। 2011 সালের এপ্রিলে গোয়েন্দা মন্ত্রীর পদ থেকে খামেনির বরখাস্তের বিরুদ্ধে ভেটো দেওয়ার পর আহমাদিনেজাদ 11 দিনের জন্য মন্ত্রিসভার বৈঠক বা রাষ্ট্রপতির কার্যালয়ে রিপোর্ট করতে অস্বীকৃতি জানালে উত্তেজনা জনসাধারণের মধ্যে ছড়িয়ে পড়ে। অভিশংসনের হুমকির মুখে তিনি কাজে ফিরে আসেন। মে মাসে আহমাদিনেজাদ আরেকটি উস্কানিমূলক পদক্ষেপ নেন। ধর্মীয় প্রতিষ্ঠান হস্তক্ষেপ করার আগেই নিজেকে ভারপ্রাপ্ত তেলমন্ত্রী হিসেবে ঘোষণা করেন। 2012 সালের মার্চ মাসে আহমাদিনেজাদকে তার নীতি এবং খামেনির সাথে তার ক্ষমতার দ্বন্দ্ব নিয়ে প্রশ্ন তোলার জন্য মজলিস কর্তৃক এক অভূতপূর্ব অধিবেশনের জন্য তলব করা হয়। আহমাদিনেজাদ 2013 সালে তার মেয়াদ শেষ করেন, কিন্তু 2017 সালে তাকে আবার নির্বাচনে দাঁড়াতে বাধা দেওয়া হয়। আহমাদিনেজাদের উত্তরসূরির অধীনে মধ্যপন্থী ধর্মগুরু হাসান রুহানির নেতৃত্বে ইরান বৈদেশিক বিষয়ে দিক পরিবর্তন করে, পশ্চিমাদের সাথে ঘর্ষণ কমানোর দিকে দ্রুত এগিয়ে যায়। 2013 সালে রুহানি নির্বাচনের কয়েক মাসের মধ্যেই নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিনিময়ে ইরানের পারমাণবিক গবেষণা কর্মসূচি বন্ধ করার জন্য একটি চুক্তির জন্য আন্তর্জাতিক আলোচনা শুরু হয়। খামেনির অনুমোদনের মাধ্যমে যৌথ ব্যাপক কর্মপরিকল্পনায় JCPOA চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হয়। 2017 সালে রুহানি বিপুল ভোটে পুনর্নির্বাচনে জয়লাভ করেন, কিন্তু নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং পারমাণবিক সমস্যা সমাধানের সুফল ক্ষণস্থায়ী ছিল। 2018 সালের মে মাসে পরিস্থিতি আরও খারাপ হয় যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন যে মার্কিন যুক্তরাষ্ট্র পারমাণবিক চুক্তি থেকে সরে আসছে এবং নিষেধাজ্ঞা পুনর্বহাল করবে। ইরান চুক্তি মেনে চলা সত্ত্বেও ট্রাম্প যুক্তি দেন যে চুক্তিটি ইরানকে সীমাবদ্ধ করার জন্য যথেষ্ট কাজ করেনি। 2019 সালে যখন নতুন করে নিষেধাজ্ঞাগুলো ক্রমাগতভাবে বৃদ্ধি পাচ্ছিল এবং এটি স্পষ্ট হয়ে উঠেছিল যে চুক্তির অন্যান্য স্বাক্ষরকারীরা ইরানের সুবিধা নিশ্চিত করতে অক্ষম, খামেনি সংকট মোকাবেলায় আরও আক্রমণাত্মক সরকারি অবস্থানের চেষ্টা করেছিল। তিনি স্পষ্টতই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি পুনর্বিবেচনা প্রত্যাখ্যান করেছিলেন, চুক্তির ধীরে ধীরে লঙ্ঘনকে সমর্থন করেছিলেন এবং উগ্র বক্তব্য দিচ্ছিলেন। নভেম্বরে জ্বালানির দাম বৃদ্ধির সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে ইরান জুড়ে বিক্ষোভ শুরু হওয়ার সাথে সাথে খামেনি কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন এবং বিক্ষোভকারীদের গুন্ডা বলে বরখাস্ত করেন। ইতোমধ্যে প্রতিবেশী ইরাকে সম্পর্কহীন বিক্ষোভ ইরানকে লক্ষ্য করে নাজাফে তার কনসুলেট পুড়িয়ে দেয় এবং 2020 সালের জানুয়ারিতে IRGC কমান্ডার কাশেম সোলাইমানিকে মার্কিন হত্যা আন্তর্জাতিক উত্তেজনাকে একটি নতুন স্তরে নিয়ে আসে। 2020 সালের সংসদ নির্বাচনের মতো 2021 সালের রাষ্ট্রপতি নির্বাচনও ছিল সীমাবদ্ধ। একমাত্র উচ্চ প্রোফাইল প্রার্থী ছিলেন যিনি প্রতিদ্বন্দ্বিতা করার অনুমতি পেয়েছিলেন। তিনি ছিলেন সরকারের একজন সিনিয়র প্রসিকিউটর ইব্রাহিম রাইসি, যিনি JCPOA-তে অতিরিক্ত ছাড় দেওয়ার জন্য রুহানির বিরুদ্ধে সমালোচনার নেতৃত্ব দিয়েছিলেন। নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেন ইব্রাহিম রাইসি। 19 সেপ্টেম্বর 2022 তারিখে 22 বছর বয়সী জিনা মাহসা আমিনির মৃত্যুর প্রতিবাদে ইরানি মহিলারা তাদের মাথার আবরণ খুলে ফেলেন। জিনা মাহসা আমিনি 3 দিন আগে তেহরানে অনুপযুক্ত পোশাকের জন্য পুলিশ হেফাজতে মারা যান। 2022 সালের শেষের দিকে অনুপযুক্ত পোশাকের জন্য হেফাজতে থাকা অবস্থায় কুর্দি তরুণী জিনা মাহসা আমিনির মৃত্যু ব্যাপক এবং টেকসই বিক্ষোভের জন্য অনুঘটক হিসেবে কাজ করে। এই ঘটনাটি শাসন ব্যবস্থার বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগকে আরও বাড়িয়ে তোলে, যার মধ্যে রয়েছে নারীদের উপর অধীনতা, সংখ্যালঘুদের প্রতি তার দুর্ব্যবহার এবং ইরানিদের কল্যাণের উপর শাসন আদর্শকে অগ্রাধিকার দেয়া। অভ্যন্তরীণ বিপর্যয়ের পরপরই ইরানের পররাষ্ট্রনীতিতে বিপর্যয় দেখা দেয়। বছরের পর বছর ধরে IRGC তার আঞ্চলিক পরিধি উল্লেখযোগ্যভাবে প্রসারিত করে। 1980-এর দশকে লেবাননে হিজবুল্লাহ এবং সিরিয়ায় হাফেজ আল আসাদের শাসনামলের সাথে জোট গঠনের মাধ্যমে এই কার্যক্রম প্রসারিত করে ইরান। 2003 সালে প্রতিবেশী ইরাকে সাদ্দাম হোসেনের পতনের পর IRGC ইরাকের মিলিশিয়াদের সাথে সমন্বয় সাধন শুরু করে এবং ইরান থেকে ভূমধ্য সাগর পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে কাজ শুরু করে। 2020 সালের গোড়ার দিকে ইরানের মিত্ররা সিরিয়া, লেবানন, গাজা উপত্যকা এবং ইয়েমেন শাসনকারী প্রভাবশালী দলগুলিতে পরিণত হয়, যার মধ্যে রয়েছে ইয়েমেনের হুথি যোদ্ধাদের ইরাকে ইরান সমর্থিত মিলিশিয়াদের সাথে প্রশিক্ষণ এবং গাজা উপত্যকার হামাস এবং লেবাননের হিজবুল্লাহর নেতারা বৈরুতে একটি যৌথ অপারেশন সেন্টার পরিচালনা করা।
7 অক্টোবর 2023 সালে যখন হামাস এবং অন্যান্য ফিলিস্তিনি জঙ্গিরা ইসরায়েলে আক্রমণ করে তখন তারা প্রতিরোধকারী অন্যান্য সদস্যদের সাথে সমন্বয় ছাড়াই এই কাজ করে। তবুও লেবাননের হিজবুল্লাহ হামাসের সাথে সংহতি প্রকাশ করে ইসরায়েলের উপর তাদের সীমান্ত আক্রমণ তীব্র করে তোলে এবং 7 অক্টোবরের হামলার জবাবে ইসরায়েল গাজা উপত্যকায় আক্রমণ শুরু করার পর ইয়েমেনের হুথি বিদ্রোহীরাও ইসরায়েলে আক্রমণ শুরু করে। 2024 সালের এপ্রিলে দামেস্কে ইসরায়েলি বাহিনীর আইআরজিসির কুদস ফোর্সের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হত্যা করার পর আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলার নির্দেশ দেন এবং আইআরজিসি দুই দেশের ইতিহাসে প্রথমবারের মতো ইসরায়েলি আকাশসীমায় ড্রোন এবং ক্ষেপণাস্ত্র পাঠায়। ইসরায়েলের সাথে যুদ্ধে ইরান এবং তার মিত্ররা যখন বিপর্যয়ের মুখোমুখি হচ্ছিল তখন ইরানের জন্য তাদের বিচ্ছিন্নতা দূর করা ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এপ্রিলের শেষের দিকে এবং মে মাসে বিদেশ সফরের মাধ্যমে রাইসি প্রতিবেশী দেশগুলোর সাথে তার যোগাযোগ পুনর্নবীকরণ করেন। কিন্তু 19 মে আজারবাইজান সফরের পর রাইসির হেলিকপ্টার বিধ্বস্ত হয় এবং পরের দিন তাকে ধ্বংসস্তূপে মৃত অবস্থায় পাওয়া যায়। এমন এক অস্থির মুহূর্তে তার মৃত্যু ইরানের ভবিষ্যৎ নিয়ে অনেক প্রশ্ন রেখে যায়। খামেনির বয়স বেড়ে যাওয়া এবং রাইসিকে সর্বোচ্চ নেতা হিসেবে তার স্থলাভিষিক্ত হওয়ার জন্য মাত্র 2 জন প্রতিযোগীর একজন বলে ব্যাপকভাবে বিশ্বাস করা হতো। অন্য প্রতিযোগী ছিলেন খামেনির ছেলে মোস্তাবা। খাতামির পর রাইসির স্থলাভিষিক্ত নির্বাচনে রাষ্ট্রপতি পদে জয়লাভ করেন মাসুদ পেজেশকিয়ান। কিন্তু পেজেশকিয়ান ক্ষমতা গ্রহণের আগেই খামেনির আগ্রাসী অবস্থান পেজেশকিয়ানের পুনর্মিলনে এজেন্ডাকে পেছনে ফেলে দেয়। জুলাই মাসে পেজেশকিয়ানের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়ার কয়েক ঘণ্টা পরেই তেহরানে একটি গোপন ইসরায়েলি অভিযানে হামাস নেতা ইসমাইল হানিয়া নিহত হন। হানিয়া হত্যার প্রতিশোধ হিসেবে ইসরায়েলের উপর সরাসরি আক্রমণের নির্দেশ দেন খামেনি। কিন্তু হানিয়া হত্যার ধাক্কা সামলানোর পর আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির ঝুঁকির কারণে কড়া প্রতিক্রিয়া জানাতে পারেনি ইরান। কিন্তু যখন ইসরায়েলি বাহিনী হিজবুল্লাহ নেতা এবং ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ মিত্র হাসান নাসরাল্লাহকে হত্যা করে তখন ইরান ইসরায়েলের দিকে 180টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে প্রতিক্রিয়া জানায়। তবুও ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে সংঘাত বাড়তে থাকে এবং নভেম্বরে যুদ্ধবিরতি শেষ হওয়ার সময় লেবাননের জঙ্গি গোষ্ঠীটি মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়ে। সিরিয়ার গৃহযুদ্ধ থেকে তাদের পশ্চাদপসরণের ফলে সিরিয়ার বিদ্রোহীরা দ্রুত বাশার আল আসাদকে উৎখাত করতে সক্ষম হয় এবং ডিসেম্বরে একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা করে যা সিরিয়ায় ইরানি প্রভাবের দৃঢ় বিরোধিতা করে। 2025 সালের জানুয়ারিতে ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি পদে ফিরে আসার পর খামেনিকে চিঠি দিয়ে ইরানের পারমাণবিক কর্মসূচি ভেঙে ফেলার জন্য আলোচনার অনুরোধ করেন। খামেনি প্রকাশ্যে এই অনুরোধ প্রত্যাখ্যান করেন। মূলত এই গোপন কারণেই আমেরিকার পরোক্ষ ইন্ধনে ইরানে হামলা করে ইসরায়েল। বিশেষজ্ঞদের মতে এই হামলার পেছনে মূল কারণ যুক্তরাষ্ট্র বিরোধিতা এবং এর জেরে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে তাকে হত্যা করার মিশনে নেমেছে ইসরায়েল, যার অভ্যন্তরে রয়েছে যুক্তরাষ্ট্রের সুপ্ত আকাঙ্ক্ষার বাস্তবায়ন।